2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় যেন চমকের টক্কর চলছে তৃণমূল বনাম বিজেপি। এবার সেই টক্করে বিজেপির বাজি রেখা পাত্র। কি খুব চেনা লাগছে কি নামটা? যারা সবসময় আপডেট থাকেন তাদেরকে আলাদা করে বলার কিছু নেই, তবে যাদের নামটা চেনা চেনা লাগছে আমি নিশ্চিত সন্দেশখালিতে নারী প্রতিবাদের কথা আপনারা ভোলেননি। প্রতিবাদের ছবিটা দেখলে আরো কিছুটা পরিষ্কার হবে। পাঁচই জানুয়ারি 2024 ইডিকে দৌড় করিয়ে মারধর করার অভিযোগ ওঠে শাহজাহান শেখের বাহিনীর বিরুদ্ধে। 7ই ফেব্রুয়ারি সেই শাহজাহানের বাহিনীকে শুধু দৌড় নয়, লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছিল সন্দেশখালীর সাধারণ মানুষ। 8ই ফেব্রুয়ারি দিনভর দফায় দফায় উত্তপ্ত ছিল সন্দেশখালী। এবার শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সামনে এসে দাঁড়ালেন অগণিত মহিলা, হাতে বাঁশ, লাঠি, হাতা, খুন্তি। অভিযোগ তুললেন নারী নির্যাতনের। আর এই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন এক সাধারণ গৃহবধূ রেখা পাত্র। দীর্ঘদিনে অত্যাচারে নিপীড়িত হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। গর্জে উঠেছিলেন রেখা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি বেশি কথা বলবেন না। শঙ্কর রায় চৌধুরীকে নিয়ে আমাকে লোভ দেখিয়েছিলেন, ঘরের লোভ, বাথরুমের লোভ, মেয়েদের ভবিষ্যতের লোভ দেখিয়েছিলেন। সন্দেশখালীর মা বোনদের হুমকি দিচ্ছেন, করবেন রাস্তাঘাটে দিনের তুলে নিয়ে তাকে দেখেই সাহস পেয়েছিলেন সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা। সে সময় তৃণমূল নেতাদের একাংশের অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন এলাকার মহিলারা। অভিযোগ তোলেন রাতের অন্ধকারে দরজায় ধাক্কা দেয়া হতো, বাড়ির মহিলাদের তৃণমূলের কার্যালয়ে তুলে নিয়ে ধর্ষণ করা হতো দিনের পর দিন। পুলিশের দ্বারস্থ হয়েও লাভ মিলত না বলেই অভিযোগ। সন্দেশখালী কাণ্ডের পর দীর্ঘদিন পলাতক থাকার পর শাহজাহান গ্রেফতার হন এবং পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলো সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে তৃণমূল থেকে বহিষ্কৃত শেখ শাহজাহান সিবিআই হেফাজতে জেলবন্দি রয়েছেন। কলকাতা হাইকোর্ট বারবার তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তবে প্রতিবাদ থামাননি সাধারণ এই গৃহবধূ। শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাকে। ততদিনে উত্তর 24 পরগনাবাসীর কাছে, বিশেষ করে মহিলাদের কাছে গ্রহণযোগ্যতার এক নাম হয়ে ওঠেন রেখা। 2024-এর লোকসভা নির্বাচনে সেই রেখা পাত্রকেই বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। তবে সেই নির্বাচনে হেরে যান রেখা পাত্র। তৃণমূলে হাজী নুরুল ইসলাম বসিরহাট আসনে 3,33,547 ভোটের ব্যবধানে জয়ী হন। সন্দেশখালী আন্দোলন ও লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও দলের হয়ে কাজ করে গিয়েছেন রেখা পাত্র। ওই এলাকায় দলের সাংগঠনিক দিকও দেখছেন, তাই রেখাতেই আস্থা রাখে গেরুয়া শিবির। এবার 2026 বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে হয়ে হিঙ্গলগঞ্জ থেকে লড়বেন বঙ্গবধূ। দলের এই সিদ্ধান্ত দায়িত্ব সহকারে পালন করবেন বলে জানান রেখা। এদিন সাধারণের মধ্যে লাড্ডু বিতরণের মাধ্যমে জনসংযোগ করতে দেখা যায় তাকে। তার কথায় সন্দেশখালী হোক বা হিঙ্গলগঞ্জ, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের রূপ একই, লড়াইয়ের কোনো বিকল্প হয় না। যে প্রচারে নামতে মানে কি সন্দেশখালী থেকে বসিরহাটের বিভিন্ন প্রান্তে আপনি প্রচার করেছিলেন, এবার হিঙ্গলগঞ্জে কি তেমনভাবে প্রচার দেখতে পাবো আপনার কাছ থেকে? অবশ্যই লড়াই আর লড়াইয়ের কোনো বিকল্প রূপ হয় না। লড়াই সবার জন্য সমান হয় এবং আমরা হিঙ্গলগঞ্জের মানুষ, যে দরিদ্র মানুষ, অত্যাচারিত এই তৃণমূল দ্বারা যে অত্যাচারিত নিপীড়িত মানুষ যে চোখের জল ফেলেন, আমি বারবার যেখানে গেছি হিঙ্গলগঞ্জে মানুষের চোখের জল দেখে ফেলেছি। সেই চোখের জল আমি আশা রাখছি যে এই চোখের জল আমরা মুছাতে পারবো এবং ওনাদের মুখে হাসি ফুটাবো। তবে প্রশ্ন উঠছে, বসিরহাট ছেড়ে কেন হিঙ্গলগঞ্জের জন্য প্রার্থী হিসাবে বেছে নেওয়া হলো সন্দেশখালীর এই নারী প্রতিবাদী মুখকে? যদিও 24-এ বসিরহাটে তাকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটি কারণ ছিল। 24-এর নির্বাচনে বাংলা দখলে বিজেপি মোক্ষম অস্ত্র হয়ে উঠেছিল সন্দেশখালী।
বিজেপির প্রচারে বারবার ফিরে এসেছিল সন্দেশখালী প্রসঙ্গ। মূলত এই একটি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে ধরাশায়ী করার পরিকল্পনা নিয়েছিল গেরুয়া শিবির। তাই বসিরহাট আসনটি নিশ্চিত করতে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছিল প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। ভূমিকন্যাকে অবলম্বন করে ভোটের অঙ্ক কষতে চেয়েছিল পদ্ম শিবির। অনেকেই তখন বলেছিলেন প্রার্থী নির্বাচনী ছিল মোদির মাস্টার স্ট্রোক। বসিরহাট লোকসভা কেন্দ্রে জয় না পেলেও সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে লিড পায় বিজেপি, যাকে রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদের নৈতিক জয় হিসেবে তুলে ধরে গেরুয়া শিবির। এখন হিঙ্গলগঞ্জের ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি কাজ করছে পদ্ম শিবিরের? এক্ষেত্রে অবশ্য প্রার্থী সোজা সাপটা উত্তর। সন্দেশখালী হিঙ্গলগঞ্জ তার কাছে একই, সবখানেই তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। আমি সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বলতে গেলে বিধানসভাগুলো আলাদা, কিন্তু আমার কিন্তু জন্মস্থান কিন্তু হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। ওই 5টা ভোট সন্দেশখালীতে পড়ে বলে তাই সন্দেশখালীর নাম বিধানসভার নাম আছে, কিন্তু আমার জন্মস্থান আমার হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। তার জন্য আমি এটা আমি কখনো মানে ভেদাভেদ করছি না, যে যেখানেই দিক আমরা একই জায়গার বাসিন্দার, আমরা বাঙালি। আমি বসিরহাট সাংগঠনিক জেলার যে আমার জেলা কমিটির ভেতরে একজন সদস্য, আমি জেলা কমিটির একজন সদস্য। আর তাছাড়াও আমি 2024 সালে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি এখানে ইলেকশন করিয়েছে আমাকে দিয়ে ভারতীয় জনতা পার্টি। তাই এখানে আমার কাছে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী কোনোটাই আলাদা নয়, সবকটাই একই। কিন্তু আমি হিঙ্গলগঞ্জের হয়ে আমাকে আবার প্রার্থী করা হয়েছে, তার জন্য আমি দলের কাছে অসংখ্য ধন্যবাদ দেবো যে দল আমার উপরে ভরসা রেখেছেন, আরও একবার আমাকে লড়াই করার সুযোগ দিয়েছেন। আমি লড়াই করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং পৌঁছাবো। বসিরহাটে জিততে না পারলেও দল যে তাকে ফের লড়ার সুযোগ দিয়েছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন রেখা পাত্র। পাশাপাশি হিঙ্গলগঞ্জে লড়ার ক্ষেত্রে 100% আশাবাদী বলেও জানান তিনি। দেখুন, প্রথমত সন্দেশখালী দেয়নি এই কারণেই যে সন্দেশখালী এসটি বিধানসভা, সেখানে এসটি ছাড়া এসসি প্রার্থী দেওয়া যায় না। ওই জন্যই দল ভরসা করে আমাকে হিঙ্গলগঞ্জে দিয়েছেন এবং হিঙ্গলগঞ্জে আমরা 100% আশাবাদী। আমরা হিঙ্গলগঞ্জ জয়যুক্ত করে আমাদের দলকে উপহার দিচ্ছি। হিঙ্গলগঞ্জে নির্বাচিত হলে উন্নয়নের ক্ষেত্রে একাধিক পরিকল্পনার কথা জানান সন্দেশখালী প্রতিবাদী মুখ। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তারও নাম রয়েছে। সেই প্রসঙ্গে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, আমাদের করের টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা ক্ষমতায় এলে মায়েদের অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দেয়া হবে। দেখুন, হিঙ্গলগঞ্জের যে ইস্যুগুলো আছে, যে ওখানে যে ব্রিজগুলো আছে এবং নদী বাঁধ এবং খাবার জল, ওনারা পুকুরের জলে খাওয়া এবং স্নান এবং রান্নাবান্না দুটোই করেন। তারপরেও যে আমাদের সরকারি যে প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন না এবং যে লক্ষ্মীর ভাণ্ডারটা যে বড় ফ্যাক্টর হয়ে পড়েছে মা বোনেদের কাছে, আমি সেই মা বোনেদের কাছে বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের আপনাদের অর্থ এই তৃণমূল সরকার ছিনিয়ে নিয়ে আমার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে থেকে দিচ্ছে। কিন্তু বিজেপি সরকার আসলে যে অন্নপূর্ণা ভাণ্ডার রূপে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 3000 টাকা করে আপনারা পাবেন, এটা কিন্তু বিজেপি সরকার বারবার বলছে এবং আপনাদের কাছে আমরাও তুলে ধরছি। এবং বিজেপি সরকার আসার সাথে সাথে আপনারা যে প্রকল্পগুলো দিয়ে বঞ্চিত হয়েছেন সেই প্রকল্পগুলো আমরা আপনাদের কাছে তুলে দেবো, আপনাদের হাতে। আমরা সকলে মিলেমিশে আমরা হিঙ্গলগঞ্জে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব এবং তার সুবিধা সঞ্চয় সব কিছু আপনাদেরকে নিয়েই আপনাদের হাতে তুলে দিয়ে আমরা দলের সম্মান আরও আগামী দিনে বাড়িয়ে নিয়ে যাব। একদিকে হিঙ্গলগঞ্জে দেবেশ মণ্ডলের জায়গায় তৃণমূলের নতুন মুখ আনন্দ সরকার। এই কেন্দ্রেই বামেরা প্রার্থী করেছে সিপিআই এর সৌমেন হালদারকে। অন্যদিকে বিজেপির প্রতিবাদী মুখ রেখা পাত্র। হিঙ্গলগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার।